বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি গণপরিষদ গঠনের প্রেক্ষাপট কী ছিল সেই নিয়ে আলোচনা করব। আমরা কি জানি, মন্ত্রী মিশনের পরিকল্পনা অনুসারে ভারতের সংবিধান রচনার উদ্দেশ্য নিয়ে 1946 খ্রিস্টাব্দের শেষের দিকে গণপরিষদ গঠিত হয়। এই গণপরিষদ গঠনের প্রেক্ষাপট কী ছিল? কংগ্রেস ও মুসলিম লীগ মোটামুটিভাবে মন্ত্রী মিশনের পরিকল্পনা মেনে নেয়, তবে কংগ্রেস গণপরিষদে যোগ দিতে সম্মত হলেও অন্তর্বর্তী সরকারে যোগ দিতে অসম্মত হয়। কংগ্রেস নেতা জওহরলাল নেহরু ঘোষণা করেন যে গণপরিষদে কংগ্রেস যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তবে কংগ্রেস গণপরিষদ বয়কট করবে। নেহরুর এই ঘোষণায় জিন্না সহ মুসলিম লীগ অত্যন্ত ক্ষুব্ধ হয়। এই পরিস্থিতিতে 29শে জুলাই 1946 খ্রিস্টাব্দে জিন্না ঘোষণা করেন যে মন্ত্রী মিশনের পরিকল্পনা মুসলিম লীগ মানবে না এবং অন্তর্বর্তী সরকারে যোগ দেবে না। কিন্তু লর্ড ওয়াভেল দ্রুত কংগ্রেস নেতা জওহরলাল নেহরুকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান এবং গণপরিষদ গঠনের উদ্যোগ নেন। গণপরিষদ গঠনের প্রেক্ষাপটগুলি হলো: 1. 1946 থেকে 47 খ্রিস্টাব্দের সাম্প্রদায়িক উত্তেজনা। সেটা কি? 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে কংগ্রেস নেতারা যখন কারারুদ্ধ, মুসলিম লীগ তখন 4টি প্রদেশে মন্ত্রিসভা গঠন করে ও পাকিস্তান দাবির সপক্ষে প্রচার চালিয়ে মুসলিম জনমত গড়ে তোলে। তখন যে কোনো উপায়ে পৃথক পাকিস্তান অর্জন করাই জিন্না এবং অন্যান্য লীগ নেতাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। পাকিস্তানের দাবিকে সামনে রেখে লীগ 1946 খ্রিস্টাব্দের জুলাইতে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার নির্বাচনে অংশ নেয়। এই নির্বাচনে লীগ মুসলিম অধ্যুষিত এলাকায় যথেষ্ট সাফল্য পায়। 2. লীগের প্রত্যক্ষ সংগ্রাম। মন্ত্রী মিশনের প্রস্তাব অনুসারে কেন্দ্রে একটি সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনের পরিবর্তে লীগ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। এই পরিস্থিতিতে বড়লাট ওয়াভেল 12ই আগস্ট 1946 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানালে লীগ অত্যন্ত উত্তেজিত হয়ে সংঘর্ষের পথ গ্রহণ করে। মুসলিম লীগ পাকিস্তান আদায় এবং বর্তমানের ইংরেজ দাসত্ব ও সম্ভাব্য হিন্দু প্রাধান্যের হাত থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়। বাংলার লীগ সরকারের প্রত্যক্ষ প্ররোচনায় পুলিশ ও প্রশাসনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রেখে কলকাতায় 5 দিন ধরে 16 থেকে 20 আগস্ট ব্যাপক দাঙ্গা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চলতে থাকে। লড়কে লেঙ্গে পাকিস্তান ধ্বনি তুলে লীগের সমর্থকরা নির্বিচারে হিন্দু নিধনে মেতে ওঠে। এই হত্যাকাণ্ডের ঘটনা কলকাতা হত্যাকাণ্ড বা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। ইংরেজ ঐতিহাসিক মোসলে লিখেছেন যে এ কদিনে কলকাতার 6000 লোক ছোরা, বন্দুক, লাঠি ও অগ্নিদাহে নিহত হয় এবং 20,000 নারী ধর্ষিত ও বিকলাঙ্গ হয়। মৌলানা আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডমে লিখেছেন, সমগ্র কলকাতা শহরে যখন নারী পুরুষ খুন হচ্ছিল তখন পুলিশ ও মিলিটারি নীরবে দাঁড়িয়েছিল। 3. কলকাতা হত্যাকাণ্ডের দায়িত্ব। 1946 খ্রিস্টাব্দের আগস্ট মাসে মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রামের পরিপ্রেক্ষিতে সংগঠিত কলকাতার দাঙ্গা ও হত্যাকাণ্ডের দায়িত্ব কাদের তা নিয়ে নানা মতভেদ রয়েছে। কেউ কেউ কলকাতার দাঙ্গার জন্য হিন্দুদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, যেমন লীগ নেতা জিন্না ডিসেম্বর মাসে লন্ডনে এক ব্রিটিশ মন্ত্রীকে বলেন যে কলকাতার দাঙ্গা বাঁধিয়েছিল হিন্দুরাই।
কলকাতার দাঙ্গার বিষয়ে গঠিত কমিশনের প্রধান স্যার প্যাট্রিক স্পেন্স হিন্দুদের উস্কানিতেই দাঙ্গার জন্য দায়ী করেছেন। এছাড়া কামাল শামসুদ্দিন এবং ইস্পাহানিও দাঙ্গার জন্য হিন্দুদেরকেই দায়ী করেছেন। যারা কলকাতার দাঙ্গার জন্য হিন্দুদের দায়ী করেছেন তাদের বক্তব্য বহুলাংশে যুক্তিগ্রাহ্য নয় বলে বিভিন্ন পণ্ডিত ও ঐতিহাসিক অভিমত দিয়েছেন। মৌলানা আজাদ, সেনাবাহিনীর এরিয়া কমান্ডার বুচার, ছোটলাট বারোজ এবং ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী, সুমিত সরকার, শিলা সেন প্রমুখ দাঙ্গার জন্য সরাসরি সোহরাওয়ার্দীকেই দায়ী করেছেন। ছোটলাট ফ্রেডারিক বারোজ স্পষ্টতই বলেছেন যে সোহরাওয়ার্দী শুধু মুসলিম জীবন ও সম্পত্তি নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং লালবাজারে কন্ট্রোল রুমে বসে পুলিশ কমিশনারের কাজে বাধা দিয়েছিলেন। বিশিষ্ট বুদ্ধিজীবী অন্নদাশঙ্কর রায় সোহরাওয়ার্দীকে গুন্ডাদের মন্ত্রণাদাতা বলেছেন। 4. দাঙ্গার বিস্তার। 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট কলকাতার দাঙ্গা শুরু হলে তার সূত্র ধরে ভারতের অন্যান্য কয়েকটি জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ে বোম্বাই 1 সেপ্টেম্বর, নোয়াখালী ও ত্রিপুরা 10 অক্টোবর, বিহার 25 অক্টোবর, যুক্তপ্রদেশ গড় মুক্তেশ্বর নভেম্বর, পাঞ্জাব মার্চ 1947 খ্রিস্টাব্দ প্রভৃতি স্থানে। নোয়াখালী ও ত্রিপুরার দাঙ্গা বীভৎস আকার ধারণ করে। এখানকার দাঙ্গাবাজরা ছিল মুসলিম। স্টেটসম্যান পত্রিকার মতে দাঙ্গার প্রধান লক্ষ্য ছিল লুটপাট এবং মানুষকে ধর্মান্তরিত করা। এই দাঙ্গায় 300-র বেশি মানুষ নিহত হয় এবং কয়েক কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়। গান্ধীজি 77 বছর বয়সে অশক্ত শরীরে নোয়াখালীর দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল ঘুরেও সেখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার আশ্বাস পাননি। নোয়াখালীর হিন্দুদের অবস্থা বুঝে তিনি তাদের বলেন, নোয়াখালী ত্যাগ করো নইলে মরবে। ডক্টর সুমিত সরকারের মতে নোয়াখালী ও ত্রিপুরার দাঙ্গার মধ্যে বিকৃত সামাজিক উপাদান বিদ্যমান ছিল। এই দুই জেলার মুসলিমরা ছিল প্রধানত কৃষক এবং হিন্দুরা ছিল মূলত ভূস্বামী, বণিক ও অন্য পেশার মানুষ। নোয়াখালীর দাঙ্গার বদলা হিসাবে বিহারে হিন্দুরা দাঙ্গা শুরু করে প্রচুর মুসলিমকে হত্যা করে। লাহোর, অমৃতসর, মুলতান, আটক, রাওয়ালপিন্ডি প্রভৃতি স্থানে ব্যাপক নরহত্যা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাঞ্জাবের মুসলিম প্রধান অঞ্চলগুলিতে দাঙ্গাবাজদের আক্রমণে মূল লক্ষ্য ছিল হিন্দু ও শিখ ব্যবসায়ী এবং মহাজনরা। ঐতিহাসিক পেন্ডেরেল মুনের বিবরণ থেকে জানা যায় যে 1946 থেকে 47 খ্রিস্টাব্দের দাঙ্গায় প্রায় 1,80,000 মানুষ নিহত হয় এবং অন্তত 1 লক্ষ নারী অপহৃত হয় এবং বহু কোটি টাকা মূল্যের সম্পত্তি নষ্ট হয়। 5. অন্তর্বর্তী সরকার গঠন। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যেই 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর জওহরলাল নেহরুর নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের উপসভাপতি বা প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু। মন্ত্রিসভার 12 জন সদস্যের মধ্যে 6 জন ছিলেন কংগ্রেস, যারা হলেন জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী, রাজা গোপালাচারী, সর্দার বল্লভভাই প্যাটেল, শরৎচন্দ্র বসু ও আশফ আলী। মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা হলেন সর্দার বলদেব সিং শিখ, ডক্টর জন মাথাই ভারতীয় খ্রিস্টান, স্যার সাফাত আহমেদ খান ও সৈয়দ আলী জাহির লীগ বহির্ভূত মুসলিম, CH ভাবা পার্সি এবং ফ্রাঙ্ক অ্যান্টনি অ্যাংলো ইন্ডিয়ান। মুসলিম লীগ প্রথমে অন্তর্বর্তী সরকারে যোগ দেন, তবে এককভাবে কংগ্রেসের হাতে ক্ষমতা চলে যাক এটা ব্রিটিশ সরকার এবং লীগ কেউ চাইছিল না। লীগ আশঙ্কা করে যে তারা মন্ত্রিসভায় যোগদান না করায় কংগ্রেসের ক্ষমতা বিপুল বৃদ্ধি পেতে পারে এবং মুসলিম সমাজের নেতৃত্ব সরকারে যোগদানকারী মুসলিম সদস্যদের হাতে চলে যেতে পারে। তাই শেষ পর্যন্ত কিছু দর কষাকষির পর বড়লাল লর্ড ওয়াভেলের অনুরোধে 26 অক্টোবর লীগের 5 জন সদস্য মন্ত্রিসভায় যোগ দেয়। এই সদস্যরা হলেন লিয়াকত আলী খাঁ চুন্দ্রিগড়,
আব্দুর রব নিস্তার, গজনফর আলী খাঁ ও যোগেন্দ্রনাথ মণ্ডল। মন্ত্রিসভায় যোগ দিলেও লীগের মন্ত্রীরা একটি পৃথক গোষ্ঠী হিসাবে কাজ করতেন এবং তাদের মূল লক্ষ্যই ছিল সরকারি কাজে নানাভাবে বাধার সৃষ্টি করা এবং এর দ্বারা সরকারকে অচল করে দিয়ে ভারত বিভাগকে অনির্বাহ্য করে তোলা। লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খাঁ স্পষ্টই ঘোষণা করেন, আমাদের সযত্ন লালিত বাসনা পাকিস্তান অর্জনের লড়াইয়ে একটি শক্ত ভিত্তিভূমি পাওয়ার উদ্দেশ্যই আমরা অন্তর্বর্তী সরকারে যোগদান করতে যাচ্ছি। গান্ধীজির জীবনাকার ও ব্যক্তিগত সচিব প্যারেলাল বলেন, যেদিন মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করল সেদিনই অখণ্ড ভারত গঠনের লড়াই চিরতরে পরাজিত হলো। মন্ত্রিসভায় লীগের প্রতিনিধি হিসাবে বাংলার দলিত হিন্দু নেতা যোগেন্দ্রনাথ মণ্ডলের মনোনয়ন ছিল কংগ্রেসের মুসলিম প্রতিনিধি আশরাফ আলীর মনোনয়নের প্রত্যুত্তর। যোগেন্দ্রনাথ মনোনয়ন থেকে স্পষ্ট বোঝা যায় যে বিবাদের মনোভাব নিয়ে লীগ মন্ত্রিসভায় যোগ দিয়েছিল। এরপর গণপরিষদ গঠন হয়। 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠনের জন্য প্রাদেশিক আইনসভায় এক নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে। কংগ্রেসের এই জয়ের মধ্য দিয়ে গঠিত হয় সংবিধান সভা বা গণপরিষদ। এই গণপরিষদের প্রথম সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। লীগ গণপরিষদের প্রথম অধিবেশনে যোগ না দিয়ে গণপরিষদ ভেঙে দেওয়ার প্রস্তাব করে ও পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে অনড় থাকে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো।